হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা চাইনিজ সাইফাই ক্রাইম মিস্ট্রি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে এন্ডলেস লুপ। তো যাই হোক, ভিডিওটা আমরা স্টার্ট করবো। তবে আমি জানি না আজকের ভিডিওতে কোনো বিজ্ঞাপন আছে কিনা। যদি কোনো বিজ্ঞাপন থাকে তোমরা বিজ্ঞাপন স্কিপ করে মূল ভিডিওতে যাবে, কোনো সমস্যার কথা নাই থিঙ্ক। তো তোমরা যাবে ডিসক্রিপশন থেকে ক্লিক করবে হচ্ছে ডুরাশনে থেকে ক্লিক করে চলে যাবে সরাসরি মূল ভিডিওতে। তো বিজ্ঞাপন থাকলে প্লে হবে আমি নিশ্চিত আমি জানি না, আর বিজ্ঞাপন না থাকলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে আসছি। তবে বিজ্ঞাপন আসলে কি করতে হবে এটা তুমি জানো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো গল্পের শুরুতে আমরা চায়নার একটা পাহাড়ি অঞ্চল দেখতে পাই, যেখানে একটা নির্জন পাহাড়ি রাস্তার উপরে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। আর একটু পরে ওখানে একটা গাড়ি আসে, আর ওই মেয়েটা তখন ওই গাড়িটিকে দেখে লিফট চায়। আর তার কিছুক্ষণ পরে আমরা দেখি ওই মেয়েটা গাড়িতে রয়েছে। তো মেয়েটা যখন গাড়িতে ছিল, হঠাৎ করে মেয়েটার হাত চলে যায় হচ্ছে সিটের নিচে। আর ঠিক তখনই মেয়েটির হাতের সাথে টাচ হয় হচ্ছে পুরো ঠান্ডা একটা মৃত লাশের হাত। তো এর ফলে মেয়েটা তো পুরো ভয় পেয়ে যায়। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, এখানে ড্রাইভার হিসেবে আমরা যে নিরীহ ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছি, সে কিন্তু একটা ভয়ঙ্কর সিরিয়াল কিলার। আর মেয়েটা এখন কি করবে এসব ব্যাপারে ভাবার আগে সেই লোকটা তার গাড়ি থামিয়ে দিয়ে একটা ধারালো হাতিয়ার দিয়ে মেয়েটাকে সেখানেই খুন করে ফেলে। আর তারপর আমরা দেখি এই ঘটনার বেশ কয়েকদিন কেটে যায়, আর এখন আমরা আরেকটা বাসকে দেখতে পাই এবং আমরা দেখি ওই বাসে বেশ কয়েকজন লোক ছিল। আর ওই বাসটা ঠিক সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে কয়েকদিন আগে সেই মেয়েটাকে খুন করা হয়েছিল। তো যাই কিছু দূর যাওয়ার পরে ওই বাসের যে লোকজন রেডিওর মাধ্যমে জানতে পারে যে রাস্তার সামনে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, আর এই কারণে সামনের রাস্তা পুরোপুরি বন্ধ। তো তখন পাহাড়ের ওই পাশে যাওয়ার জন্য ওই বাসের যে ড্রাইভার ছিল, যার নাম হচ্ছে টনি, সে করে কি একটা কাঁচা রাস্তায় নেমে যায়। অ্যাকচুয়ালি টনি জানতো যে এই পাহাড়ে একটা পরিত্যক্ত টানেল রয়েছে, সেই টানেলটা এখন ইউজ না হলেও সেখান দিয়ে আর কি পাহাড়ের ওপাশে যাওয়া যায় বিকল্প পথ হিসেবে। কিন্তু এর আগে কখনো ওই টানেল দিয়ে ঢোকেনি, কিন্তু যেহেতু জানতো এর জন্য ওই রিস্ক টেনে ওই টানেলের ভেতরে যাওয়া শুরু করে। তো টানেলের ভেতরে যখন ওরা ঢোকে সবকিছু ভালোই চলছিল, কিন্তু 1 মিনিট যাওয়ার পরই ওদের সামনে একজন যাত্রী এসে দাঁড়ায়। তো ওই যাত্রীটাকে দেখে সবাই তো অবাক হয়ে যায়, কারণ হচ্ছে এরকম শুনশান নিরিবিলি টানেলের ভেতরে এই লোকটা কই থেকে আসবে আর এখানে সে কি করছিল। তো যাই হোক, ওই লোকটা করে কি এরপরে যাত্রী বেশে বাসের ভেতরে উঠে বসে। আর তখন এখানে লি নামের একজন যাত্রী যে পত্রিকা পড়ছিল, সে দেখতে পায় নতুন যে যাত্রীটা উঠলো তার ছবি পত্রিকায় ছাপানো হয়েছে এবং সে আসলে একটা বড় ধরনের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, সিরিয়াল কিলার। কিন্তু লি এখানে কাউকে কিছু বলে না, সে করে কি তার নিজের অস্ত্রটা হাতে নিয়ে সাবধান হয়ে যায় যাতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে। আর তারপরে আমরা বাসের ভেতরে জিন নামের একটা গর্ভবতী মেয়েকে দেখতে পাই, আর তার ফোনে সে হাজবেন্ডের সাথে কথা বলছিল, কিন্তু কথা বলার এক পর্যায়ে ঝগড়া লেগে যায় আর রেগে মেগে সে করে কি ফোনটাই নিচে ফেলে দেয়। তো এইভাবে বাস চলতে চলতে প্রায় 20 মিনিট হয়ে গিয়েছিল। তো এটা দেখে বাস ড্রাইভার টনি তো পুরো অবাক হয়ে যায়, কারণ সে জানতো পৃথিবীর সবচেয়ে বৃহৎ টানেলও পার হতে সময় লাগে মাত্র 10 মিনিট, কিন্তু সে এই বাসটা গত 20 মিনিট ধরে চালাচ্ছে। এখন এই টানেলটা শেষ হচ্ছে না, কিভাবে এটা পসিবল? তো ড্রাইভারের সাথে যাত্রীরাও পুরো ভয় পেয়ে যায়। আর তারপরে এই টানেল থেকে বেরিয়ে আসার জন্য যাত্রীদের কথায় ড্রাইভার করে কি গাড়িটা ঘুরিয়ে আরো 30 মিনিট পেছনের দিকে যেতে থাকে, কিন্তু কোনোভাবেই তারা টানেল থেকে বেরোতে পারছিল না। আর তখন সবাই এত ভয় পেয়ে যায় যে তারা বুঝতে পারে যে তারা একটা ইনফিনিটি টানেলে আটকা পড়েছে। তো প্রচন্ড ভয় পেয়ে এরপর করে কি সবাই বাস থেকে বেরিয়ে আসে। আর তখনই ওই প্রেগনেন্ট যে মহিলা ছিল, যে রেগে তার ফোনটা ফেলে দিয়েছিল, সেই মেয়েটি তার ফোনটা ওখানে খুঁজে পায়। তো তখন ওই প্রেগনেন্ট মহিলা জিন তো পুরো ভয় পেয়ে যায়। এর সাথে সকল যাত্রীরা, যেই মোবাইলটা তো সে সুরঙ্গে ঢোকার সাথে সাথে প্রায় ফেলেছিল, তার মানে সুরঙ্গের মুখটা এখানে আশেপাশে থাকার কথা ছিল, কিন্তু সুরঙ্গের মুখ কোথায়? তো তখন সবাই আরো ভয় পেয়ে যায় এবং যে এটা কোনো সাধারণ সুরঙ্গ নয়। আর এরপর লি নামের যে যাত্রীটা ছিল, যে যাত্রী আর কি পেপার পড়ছিল, সে একটা প্ল্যান বানায়, সেটা হচ্ছে সে হেঁটে হেঁটে এই সুরঙ্গ থেকে বাইরে বের হবার প্ল্যান করবে। কিন্তু
এই টানেলটা এত বেশি অন্ধকার এবং এত বেশি রহস্যময় যে সে একা একা এই টানেলের ভেতর হাঁটতে ভয় পাচ্ছিল কিংবা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য ওই জিন নামের যে মহিলাটা ছিল, প্রেগনেন্ট মহিলা, সে আবার উলের জিনিস বানাতো। তো তার কাছে অনেক সুতা ছিল, সেই করেকে এক বান্ডল সুতো এনে লির হাতে ধরিয়ে দেয়। আর অপর প্রান্তে চশমা পরা ওয়াং নামের একজন যাত্রী ধরে। তো এর মানে হচ্ছে লি যখন সামনের দিকে যাবে, সে হারিয়ে গেল যাতে বা অন্ধকারে গেল, ওই সুতা ধরে ধরে আবার যেন ওদের কাছে ফিরে আসতে পারে। তো লি যখন যাচ্ছিল তখন জিয়াং নামের সে আগন্তুক লোকটা, এই জিয়াং ক্যারেক্টারকে তোমাদের মনে রাখতে হবে, যে লোকটাকে সিরিয়াল কিলার হিসেবে আমরা চিনলাম আর কি। তো ওই জিয়াং বলে যে আমিও তোমার সাথে যাব, তুমি একা কেন যাবে? তো লি তখন বলে ঠিক আছে চলো, সমস্যা নেই। কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ্য, লি কিন্তু জানে যে জিয়াং নামের ছেলেটা কিন্তু সিরিয়াল কিলার। তবে তারপর ওরা একসাথে যায়। তো ওরা মোটামুটি 20-25 মিনিট হাঁটে। তার কিছুক্ষণ পরেই দেখা যায় পুরো সুড়ঙ্গতে অনেক ধোঁয়াশা হয়ে গেছে। আর বাসের কাছে যেসব যাত্রীরা ছিল ওরা দেখতে পায় কুয়াশা ভেদ করে অন্ধকারের ভেতর থেকে দুজন মানুষ ওদের দিকে ভূতের মতো এগিয়ে আসছে। তো যাত্রীরা তখন ভয় পেয়ে যায় এবং সবাই মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু তখন ওরা অবাক হয়ে দেখতে পায় এই দুইজন আর কেউ নয়, এরা লি এবং জিয়াং। তার মানে ওরা ঘুরে ফিরে আবার বাসের কাছে ফিরে এসেছে। আর এখন ওদের আর বুঝতে বাকি থাকে না যে ওরা মারাত্মকভাবে ফেসে গিয়েছে, এখান থেকে বেরোনোর মনে হয় আর কোনো উপায় নেই। তো এটা বুঝতে পেরে সব যাত্রীরা এক জায়গায় হয় এবং গাড়িতে যার কাছে যত খাবারের জিনিস পানি টানি ছিল সব এক জায়গায় করে এবং মনে করো সবার সাথে সমান ভাগে ভাগ করে নেয়। আর তারপর কিছুটা খাওয়া দাওয়া শেষ করে 4টা ছেলে যায় হচ্ছে এই টানেল থেকে বাইরে বেরোনোর পথ খুঁজতে, মানে হাঁটতে শুরু করে। আর অন্যদিকে 3টা মেয়ে আর একটা ছেলে, ওই ছেলেটা আবার একটু প্রতিবন্ধী আর কি, বাচ্চাও বলতে পারো। তো ওরা থাকে হচ্ছে বাসের মধ্যে। আর তারপর ওরা করে কি বাসের মধ্যে ঘুমিয়ে যায়। কিন্তু ওই প্রেগনেন্ট যে মহিলাটা ছিল তার তো 30 মিনিট পরে ঘুম ভেঙে যায়। সেই ঘুম থেকে উঠে দেখে যে ওদের পুরো বাসটা রীতিমতো ধুলার নিচে চাপা পড়ে গিয়েছে। আর এই দৃশ্য দেখে জিন তো পুরো ভয় পেয়ে যায় এবং সবাইকে দ্রুত ডাক দিয়ে বাইরে বেরিয়ে নিয়ে আসে। আর ততক্ষণে দেখা যায় যে ওই 4জন ছেলে ঘুরে ফিরে আবার বাসের কাছে ফিরে এসেছে। আর ড্রাইভার যখন তার বাসটা দেখে সে তো পুরো শকড হয়ে যায়, এটা কিভাবে পসিবল? 30 মিনিটে দেখে মনে হচ্ছে বাসটা না জানো 100 বছর ধরে এখানে রয়েছে। আর তারপর সে যায় হচ্ছে দ্রুত খাবারের কাছে। আর খাবারের কাছে গিয়ে দেখতে পায় যত খাবার ছিল সব নষ্ট হয়ে গিয়েছে। তো এর মানে হচ্ছে এই রহস্যময় টানেলের ভেতরের সময় বাইরের দুনিয়ার চেয়ে অনেক ফাস্ট কেটে যাচ্ছিল। তো যাই হোক, এরপর যখন যাত্রীরা আবার ভেতরে ঢুকে তারা রহস্যময়জনক ভাবে দেখতে পায় যে এই বাসের ভেতরে এই সুড়ঙ্গের ম্যাপ চলে এসেছে। তো ওরা কেউ ভেবেই পায় না যে বাসের ভেতরে ম্যাপটা কে রেখে গেল। আর তাছাড়া এই বাসটাকে ছেড়ে ওরা তো কোথাও যায়নি, কে রেখে দিয়ে গেল এই ম্যাপটা? কিন্তু যাই হোক, ওরা এটা ইগনোর করে আর তারপর লি করে কি ওই ম্যাপটা বোঝার অনেক চেষ্টা করে। কিন্তু তখন এই টানেলের সকল লাইটস বন্ধ হয়ে যায় আর ভয়ঙ্কর ভাবে লি সেখান থেকে গায়েব হয়ে যায়। মানে এখানের যে স্মার্ট ছেলেটা ছিল সে গায়েব হয়ে যায়। আর তখন বাকি যাত্রীরা লিকে খোঁজার চেষ্টা করলে তারা সেখানকার মাটিতে রক্তের দাগ দেখতে পায়। তো এরপর সবাই রক্তের দাগ ফলো করতে থাকে আর ফলো করলেই তারা একটা ফাঁপা দেয়ালের সন্ধান পায়। তো এরপর ওরা করে ওই দেয়ালটা ভাঙতে শুরু করে। আর দেয়ালটা ভাঙার পরই ওরা আরেকটা রহস্যময় ঘরের ভেতরে এসে পৌঁছায়। আর এই ঘরের ভেতরে শত শত মানুষের পেপার কাট ছবি ছিল যারা কিনা বিভিন্ন সময় গুম হয়ে গিয়েছিল। আর তাছাড়া এই ঘরের ভেতরে ওরা মানুষের কাটা হাতও দেখতে পায় যেগুলোকে শো পিসের মতো সাজিয়ে রাখা হয়েছে। তো এই দৃশ্য দেখে সবাই তো মারাত্মক ভয় পেয়ে যায়। আর তাছাড়া এই ঘরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সেটা হচ্ছে এই ঘরের ভেতরে এই সম্পূর্ণ টানেলের ইঞ্জিনিয়ারিং ডায়াগ্রামও ছিল। তো এই ডায়াগ্রাম দেখে জিয়াং, ওই যে কিলার, সে বুঝতে পারে এখানে পাশাপাশি মোট 6টা টানেল রয়েছে এবং একটা টানেলের সাথে আরেকটা টানেল পাজলের মতো সংযুক্ত করা রয়েছে। তো তারা যদি এই টানেল থেকে বেরোতে চায় তাদের এই 6টা সুড়ঙ্গই পার হতে হবে। তবে এখানে তোমাদের আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, এখানে শুধুমাত্র যে টেকনোলজি বোঝানো হয়েছে তা নয়, এখানে জাদুই বোঝানো হয়েছে আর কি। মানে প্রত্যেকটা টানেলই মনে করো হচ্ছে ইনফিনিট টানেল, তুমি হাঁটলে ওই ঘুরে ফিরে এক জায়গায় আসবে। কিন্তু এই টানেলের মধ্যেই গোপন রাস্তা রয়েছে, সেই গোপন রাস্তায় তোমার পরের টানেলে যেতে হবে। এভাবে 6টা টানেল পার হলে তুমি বেরিয়ে আসতে পারবে। তো যাই হোক, জিয়াং এখানে যে ক্যালকুলেশন করে সেই হিসেব অনুযায়ী এটা যদি 1 নম্বর টানেল হয়, 2 নম্বর টানেলে যাওয়ার রাস্তা এই ঘরের কোথাও হবে। তো এরপর ওরা করে রাস্তা খুঁজতে থাকে আর ওরা এটা বুঝেও যায় যে এটা একটা পাজলের মতো, একটা গেমসের মতো। তো রাস্তা খুঁজতে খুঁজতে ওরা একটা রহস্যময় ক্যালেন্ডার খুঁজে পায় যেখানে শুধুমাত্র 15 জুলাই পর্যন্ত লেখা ছিল। তো জিয়াং করে ওই ক্যালেন্ডারটা ছিঁড়ে ফেলে আর তারপর পেছনের যে আর্টওয়ার্কটা রয়েছে সেটা যখন খুলে ফেলে তখন ওরা একটা গোপন দরজা খুঁজে পায়। তো এরপর যাত্রীরা যখন সবাই সেই দরজা দিয়ে সামনের দিকে যায়, ওই ঘরে ওরা টিভির ভেতরে একটা মেয়েকে দেখতে পায় যে কিনা একটা ছোট্ট গুহার মধ্যে আটকা পড়ে রয়েছে এবং লাগাতার ওই মেয়েটির ওখানে পানি যাচ্ছে, মানে কোন এক সময় মেয়েটা হয়তো ডুবে যাবে। তো যাই হোক, এতক্ষণে যাত্রীরা অন্য আরেকটা টানেলে এসে পৌঁছেছে, 2 নম্বর টানেলে। তো অদ্ভুতভাবে দেখা যায় যে এই 2 নম্বর টানেলটাও হুবহু 1 নম্বর টানেলের মতোই এবং ঠিক একই জায়গায় ওদের বাসটা পড়ে রয়েছে। তবে এবার এই বাসটাকে দেখে মনে হচ্ছিল এই বাসটা এখানে অনেক বছর ধরে পড়ে রয়েছে। তো তখন সবার মনে হয় যেহেতু সেম বাসটা এখানে রয়েছে তাহলে ওই সেম বাসের খাবারগুলো এখানে থাকবে। তো এই মুহূর্তে চশমিশ ওয়াং করে কি দ্রুত ওই বাসের ভেতরে যায় এবং খুঁজে নুডলসের বেশ কিছু প্যাকেট পায়। কিন্তু তখন বাস ড্রাইভার যে টনি রয়েছে তার আবার বন্দুক লুকানো ছিল এই বাসে। সে করে কি ওই বন্দুক তাক করে টনির কাছ থেকে সকল খাবার নিজের কবজায় নেয়। আর এখনো লক্ষ্য এই টানেলের ভেতর যেহেতু সময় অনেক দ্রুত যাচ্ছিল এর জন্য যাত্রীদের মধ্যে ক্ষুধা অনেক দ্রুত লাগছিল। আর এ কারণে প্রচন্ড ক্ষুধায় যাত্রীরা রীতিমতো জানোয়ারের মতো আচরণ শুরু করে দিয়েছিল। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই এক পর্যায়ে ওয়াং নামের সেই লোকটা, মানে যেটা একটু আগে আর কি ড্রাইভারের কাছে গুতা খেলো,
সে করে কি সারা নামের যে এখানে একটা সুন্দরী মডেল রয়েছে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে, মানে সেক্সুয়ালি অ্যাবিউজ করার চেষ্টা করতে থাকে। কিন্তু তখন আমরা দেখি সারা আমাদের সবাইকে অবাক করে দিয়ে ওয়াং নামের ওই মদনকে মেরে নিজে চলে আসে ড্রাইভার টনির কাছে এবং টনিকে অফার দেয় তোকে আমি আমাকে দিয়ে দেবো যদি তুই আমাকে কিছু খেতে দিস। তো এরপর আমরা দেখতে পাই মডেল করে কি সামান্য বাসের ড্রাইভারের সাথে এক প্যাকেট নুডলসের জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে। মানে পরিস্থিতি মানুষকে কই থেকে কই নিয়ে যায়। এই ধরনের মডেল গার্লদের কাছে কিন্তু অনেক হ্যান্ডসাম ছিল, পাত্তা পায় না, কিন্তু ড্রাইভার একবারে দিয়ে দিছে। তো যাই হোক, ওদিকে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছিল এই সুযোগে ওয়াং করিকে নুডলস চুরি করে খেতে থাকে। কিন্তু এটা দেখে টনি পুরো খেপে যায় এবং ও করিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ না করে ওয়াং এর উপর ভয়ঙ্কর ভাবে হামলা করে দেয়। আর তারপর যখন ওয়াংকে সে প্রায় মেরেই ফেলবে তখনই পেছন থেকে কেউ ওই ড্রাইভার টনির পেটে লাঠি ঢুকিয়ে দেয় এবং ওকে সেখানেই খিসমি আব্দুল্লাহ করে দেয়। আর এরপর বাকি যাত্রীরা দ্রুত ঘটনাস্থানে পৌঁছালে মৃত্যুর আগে টনি করে কি ওয়াং এর দিকে ইশারা করে মাটিতে পড়ে যায়। কিন্তু ওয়াং যেহেতু পড়ে গিয়েছিল সে বাসের নিচে একটা পরিত্যক্ত ম্যানহোল দেখতে পায়। আর তারপর তারা করে কি বাসটা সরায় আর কৌতূহলবশত ওই ম্যানহোলের ভেতরে ঢুকলে তারা আবার একটা অদ্ভুত ঘরে এসে পৌঁছায়। আর আগের বারের মতো এই ঘরেও কিন্তু রহস্যময় একটা ক্যালেন্ডার ছিল এবং এখানে ওই 15 তারিখ পর্যন্ত ছিল। আর ওই ক্যালেন্ডারের পেছনে ওরা আরেকটা দরজা খুঁজে পায়। কিন্তু এবার এই ঘরের শোপিস হিসাবে বেশ কয়েকজন মানুষের আঙুল কেটে রাখা ছিল। তো যাই হোক, এরপর তারা সবাই যখন দরজা দিয়ে আরেকটা সুড়ঙ্গে পৌঁছে যাচ্ছিল তখনই জিয়াং টিভিতে দেখতে পায় সেই মেয়েটাকে, যে মেয়েকে না গুহার মধ্যে আটকা পড়েছিল এবং দেখা যাচ্ছে আগের চেয়ে ওই মেয়েটা কিন্তু আরো বেশি পানিতে তুলে যাচ্ছে, মানে পানিতে ওই গুহাটা ভরে যাচ্ছে। তো এখানে আমরা বুঝতে পারি ওই মেয়েটির বর্তমান পরিস্থিতি আমরা লাইভ দেখছি আর কি। তো যাই হোক, এরপর সকল যাত্রীরা আরেকটা টানেলে পৌঁছায়। আর এই টানেলটা কিন্তু আগের টানেলের চেয়ে আরো বেশি ধ্বংসপ্রায় অবস্থায় ছিল। মানে এই টানেলটা দেখে মনে হয় যে এই টানেলটা আরো বেশি পুরনো হয়ে গিয়েছে এবং এখানে রীতিমতো বাসটা ধ্বংস হয়ে গিয়েছে এবং বাসের ভেতরে সাপ পোকামাকড় বাসা বেঁধে রেখেছে। আর বাসের সামনে ওদের সেই খাবারের টেবিলটাও ছিল যেখানে মানুষের হাড্ডি গুড্ডি এবং মাথার খুলি পড়েছিল। তো এইগুলো দেখে তোরা প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু ভয়ঙ্কর ক্ষুধায় ওয়াং করে কি সেখানে থাকা কিছু পোকামাকড় খাবারের চেষ্টা করে। তো ওয়াং এর এই অবস্থা দেখে জিন নামের যে প্রেগনেন্ট মহিলা ছিল তার কাছে লুকানো কিছু বিস্কুট ছিল, সেই বিস্কুটগুলো ওয়াংকে দিয়ে দেয়। কিন্তু এতে আরো কি হয়, ওয়াং এর খাবারের লোভ আরো বেড়ে যায়, সে আরো বেশি খাবার চাচ্ছিল। কিন্তু ওই প্রেগনেন্ট মহিলা যখন খাবার দিতে রাজি হয় না তখন ওয়াং করে ওর দিকে বন্দুক তাক করে ধরে। আর তারপর ওয়াং বলে যে প্রতিবারই যে একজন করে মারা গিয়েছে তারপরে আমরা পরবর্তী টানেলের দরজা খুঁজে পেয়েছি বা ক্লু খুঁজে পেয়েছি। যেমন প্রথমবার লি নামে সেই লোকটি মারা গেল, পেপার পড়েছিল যে তারপর একজন মারা গেল, তারপর একজন। তো এখানে ওয়াং আরো বলে যদি তোদের সবাইকে মেরে আমার এখান থেকে বেরোতে হয় তাহলে আমি তাই করব। কিন্তু সবাই তখন ওয়াংকে শান্ত করে এবং বলে ভাই ব্যাপারটা এরকম নয়, আমরা সবাই মিলে খুঁজতে থাকি, গোপন কোনো ক্লু আমরা অবশ্যই পাবো। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও যখন কোনো ক্লু পাওয়া যায় না বা ওরা পাজলটা সলভ করতে পারে না তখন ওয়াং কাউকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তো এটা দেখে জিয়াং ওকে আটকানোর চেষ্টা করে এবং ওদের মধ্যে মারামারিও শুরু হয়ে যায়। কিন্তু মারামারির এক পর্যায়ে ওয়াং করে কি জিনকে ব্ল্যাকমেল করে তার হাতে বন্দুক ধরিয়ে জিয়াং এর কাঁধে গুলি করিয়ে দেয়। আর তারপর আমরা দেখি ওয়াং করে কি বাসের ভেতরে থাকা যে বাচ্চা দুই ভাই বোন ছিল, যমজ ভাই বোন, ওদের ঘরের ভেতর নিয়ে প্রচন্ড মারধর করতে থাকে। তো এখানে ওই বাচ্চা যে ছেলেটা ছিল তো মানসিক প্রতিবন্ধী ছিল, তো ওয়াং ওকে খুব মারে। কিন্তু ভাইকে বাঁচানোর জন্য তখন ওর বোন এগিয়ে আসে আর ওয়াং তখন রেগে মেগে সেই বোনটাকেই গুলি করে মেরে ফেলে। কিন্তু তখনই সেই ঘরের সারা চলে আসে। তো ওয়াং এর তো আগে থেকে একটু রাগ ছিল সারার উপর যে রাশিয়া ইউক্রেন ওর সাথে যুদ্ধ খেলেনি, তো এর জন্য ওয়াং করে কি সারাকেও মারার চেষ্টা করে। কিন্তু তখনই পেছন থেকে কেউ করে কি ওয়াং এর পেটে তরল ঢুকিয়ে দিয়ে ওকে মেরে দেয়। কিন্তু বারবার কে মেরে যাচ্ছে এটা আমাদের দেখানো হয় না। এখানে দুজন মারা যাওয়ার পরে বাকি যাত্রীরা যখন আসে তারা দেখতে পায় তারা ফাইনালি আরেকটা দরজা খুঁজে পেয়েছে। আর তারপর যখন ওরা ওই দরজা দিয়ে ওপাশে যায় ওরা দেখতে পায় অন্যরকম ঝলমলে রঙিন একটা টানেল। তো এখানে ওরা ওই বাসটাকে দেখতে পায়। কিন্তু এখানে যে বিষয়টা অস্বাভাবিক ছিল সেটা হচ্ছে এখানে চারিদিকে হাত পা মাথা এগুলো ঝোলানো ছিল, তবে এগুলো পুতুল ছিল আর কি, মানে সত্যিকারের মানুষের নয়। তো তখনই জিনের হয় কি লেবার পেন হওয়া শুরু হয়, বাচ্চা হবে আর কি। তো জিনকে তখন পার্ক নামের যে প্রতিবন্ধী ছেলেটা রয়েছে ওর কাছে বসিয়ে সারা আর জিয়াং দুজনে যায় হচ্ছে বাসের ভেতরে তল্লাশি করার জন্য যে কোনো কিছু পাওয়া যায় নাকি যাতে জিনের হেল্প হয়। তো বাসের ভেতর আবার ওরা সেই বন্দুকটা পেয়ে যায়। কিন্তু বন্দুক পেয়েই সারা সিদ্ধান্ত নেয় সে এবার জিয়াংকে মারবে, কারণ ওর কাছে মনে হচ্ছে যে কেউ মরলে টানেলের পরবর্তী দরজাটা ওরা পেয়ে যাবে আর এভাবে বেরিয়ে যেতে পারবে আর কি। কিন্তু তখনই যেটা হয়, মানে দেখতে পারছো হাত পা অমুক তমুক, মানে ভয়ঙ্কর একটা টানেল। তো সারা করে কি হ্যালোসিনেট করা শুরু করে এবং ওর আশেপাশে মৃত মানুষদের দেখতে পায় তখনও পাগল হয়ে যায়। তো সারা তখন প্রচন্ড ভয় পেয়ে যখন বাস থেকে বের হয় তখন একটা অদ্ভুত অন্ধকার জায়গায় চলে আসে আর আমরা দেখতে পাই এখানে চারপাশে শুধুমাত্র মৃত লাশই পড়েছিল। আর ঠিক তখনই প্রচন্ড ভয় থাকার সারাকে পেছন থেকে কেউ এসে গলা কেটে মেরে দেয়। আর এদিকে ততক্ষণে একা একাই জিন করেছে কি নিজের সন্তানকে জন্ম দিয়েছে। আর ওই মুহূর্তে তখন জিয়াং এখানে চলে আসে আর তারপর জিয়াং করে কি সদ্য মা হওয়া জিনকে নিয়ে আর ওই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে এখান থেকে বিউনের পথ খুঁজতে থাকে। কিন্তু কিছুক্ষণ যেতে যেতে জিন খেয়াল করে তার কোলের বাচ্চাটা মারা গিয়েছে। তো এটা দেখে জিন নিজে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর তারপর সে রেগে মেগে জিয়াংকে চাকু মেরে ফেলে। তো জিয়াংকে যখন ওই জিন নামের প্রেগনেন্ট মহিলাটি মেরে ফেলে তার সাথে সাথে আমরা দেখতে পাই হসপিটালে জিয়াং এর চোখ খোলে আর আমরা দেখতে পাই যে এটা নর্মাল কোনো হসপিটাল নয়, এটা একটা অ্যাডভান্স হাইটেক ল্যাব। আর এরই সাথে এই গল্পের আসল টুইস্ট আমরা দেখতে পাই, মানে একজন আর্মি অফিসার এই পুরো গল্পটা আমাদের বোঝাতে থাকে। তো এখানের মেন কাহিনীটা হচ্ছে আমরা গল্পের শুরুতে যে সিরিয়াল কিলারটাকে দেখেছিলাম, একটা মেয়েকে মেরে ফেললো,
গাড়িতে উঠিয়ে। তো ওর নাম ছিল হচ্ছে জেমস। তো ওই সিরিয়াল কিলার জেমসকে মূলত পুলিশরা গ্রেপ্তার করেছিল, কিন্তু পুলিশরা যখন ওকে দৌড়ানি দিয়েছিল তখন জেমস পালাতে গিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে ফেলে, আর এর ফলে সে কোমায় চলে যায়। ওখানে লক্ষ্য সে ধরা পড়ার আগে পর্যন্ত অর্ধশত মেয়েদের মেরেছে, কিন্তু সাইরা নামের একটা মেয়েকে সে মারতে পারেনি। সে ওকে কোথাও আটকে রেখে যখন বাইরে বেরিয়েছিল তখন হচ্ছে দৌড়ানিটা খেয়েছে। তো ওই সাইরাকেও কোথায় আটকে রেখেছে এটা জেমস আর কেউ জানে না। আর জেমস নিজে যেহেতু এখনো কোমায় রয়েছে, তাহলে তো সারাকে খোঁজার আর কোনো উপায় নেই। তো এর জন্য আর্মি যেটা করেছে, তারা টেকনোলজি ইউজ করে একজন সাইকোথেরাপিস্টকে জেমসের মাথার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আর ওই সাইকোথেরাপিস্ট আর কেউ নাই, ওটাই ছিল হচ্ছে আমাদের জিয়াং। আর সাইরা নামের যে মহিলাটিকে এই জেমস হালারপোত বা সিরিয়াল কিলার কিডন্যাপ করে লুকিয়ে রেখেছে, সেটা জিয়াং এর স্ত্রী। তো এর মানে হচ্ছে আমরা এতক্ষণ যে সিনেমাটা দেখলাম বা টানেলের যে লুপটা দেখলাম, এই পুরোটাই মূলত জেমসের মস্তিষ্কের ভেতরের অবস্থা, যেটা আমরা সাইকোথেরাপিস্ট জিয়াং এর দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছিলাম। তো জিয়াং জেমসের মস্তিষ্কের ভেতরে বিভিন্ন ঘরগুলোতে আমরা যে টিভিতে যে মেয়েটাকে দেখেছিলাম, ওই মেয়েটাই কিন্তু জিয়াং এর স্ত্রী। তো জিয়াং তখন পুলিশ অফিসারদেরকে বলে যে ওর মস্তিষ্ক থেকে আমি সর্বোচ্চ এতটুকু জানতে পেরেছি যে সাইরাকে একটা গুহার মধ্যে বন্দী করে রেখেছে, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে আগামী 12 থেকে 18 ঘন্টার ভেতরে ওই গুহাগুলোতে পানি দিয়ে ভরে যাবে এবং সাইরা মারা পড়বে। আর তারপর জিয়াং পুলিশ অফিসারকে আরো বলে সেই রহস্যময় 15 জুলাইয়ের ক্যালেন্ডারের কথা। আর এটা শুনে পুলিশ অফিসার তাদেরকে জানায় যে ওই তারিখে জেমসের আসল বাবা মা মারা গিয়েছিল। আর এর কারণটা হচ্ছে জেমসের বাবাই জেমসের মাকে মেরে ফেলেছিল, তারপর জেমসের বাবা নিজেও আত্মহত্যা করেছিল। আর জেমসের বাবা জেমসের মাকে এজন্যই মেরেছিল কারণ জেমসের মায়ের একজন বাস ড্রাইভারের সাথে অবৈধ সম্পর্ক ছিল। আর জেমস নিজেও ব্যক্তি জীবনে একজন ইঞ্জিনিয়ার ছিল, আর তার টানেল ইঞ্জিনিয়ারিং এর প্রতি খুবই ইন্টারেস্ট ছিল। তো এজন্যই সে কোমাতে যাওয়ার পরেও তার ব্রেনের ভেতরে নিজের রহস্যময় ভাবে মস্তিষ্কে একটা রহস্যময় টানেল তৈরি করে ফেলেছিল। আর জিয়াং সেই মস্তিষ্কে গিয়েছিল জেমসের ব্রেনের ভেতর থেকে জেমসকে বাইরে নিয়ে আসা বা জেমসের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসা, কিংবা জেমস সাইরাকে কোথায় রয়েছে সেই তথ্য বের করে নিয়ে আসা। কিন্তু জেমস বাস্তবে যেরকম শয়তান রহস্যময়, ওর মস্তিষ্ক সেরকম রহস্যময় শয়তানিতে ভরা। তো এই কথাই জিয়াং আর কি এখানে বাস্তবে এসে সবাইকে বলছে। আর এখানে আমরা জেমসের মস্তিষ্কের যে ক্যারেক্টার গুলো দেখলাম, মানে বাসের ভেতরে যে প্রত্যেকটা যাত্রীকে দেখলাম, তারা সবাইও কিন্তু জেমসের জীবনের এক একটা অংশ ছিল। যেমন জেমসের যে ভালো সাইডটা ছিল, মানে ওর যে ভালো মানুষটা ছিল ওর মাথার মধ্যে, সেই ক্যারেক্টারটি ছিল হচ্ছে লি নামের সেই লোকটি। আর ওই লি নামের ক্যারেক্টারটি বা লোকটি জেমসের ভালো মানসিকতা বা মানবতার সাথে তার জীবন থেকে সবার আগে হারিয়ে গিয়েছিল, ঠিক যেভাবে টানেলের ভেতরে সে সবার আগে মারা পড়েছে। আর ওয়াং নামে যে চশমা পরা লোকটি ছিল, ও ছিল হচ্ছে জেমসের বাবার মতো, যে অ্যাকচুয়ালি ভোদাই টাইপ ছিল, কিন্তু সে খুব স্বার্থপর ছিল। যেমন আমরা দেখেছি ওয়াং সবাইকে মারতো, তো জেমসের বাবা কিন্তু বাস্তবে বিনা কারণে তাকে এবং তার মাকে প্রচন্ড মারধর করতো। আর ওখানে যে সারা নামের মডেলটাকে আমরা দেখেছি, সে মূলত জেমসের মায়ের মতোই ছিল, কারণ জেমসের মাও নিজেও একজন মডেল হতে চাইতো এবং তারও ক্যারেক্টার মোটেও ঠিক ছিল না, এমনকি সেও টাকা পয়সার জন্য বাস ড্রাইভারের সাথে মনে করো অবৈধ রিলেশনে ছিল। আর জিন নামের যে গর্ভবতী মহিলাটা ছিল, সেটা ছিল জেমসের স্বপ্নের মতো, কারণ সে সবসময় চাইতো তার মাও যেন ওরকম একটা মা হয়, অনেক দয়ালু এবং মানবিক আলা হয়, কিন্তু বাস্তবে জেমসের স্বপ্ন কখনোই পূরণ হয়নি। তো এই কারণে জিন যখন বাচ্চার মা হয়, তখন সে ভাঙা স্বপ্নটাই জিয়াংকে মেরে জেমসের মস্তিষ্ক থেকে বের করে দিয়েছিল। আর এরপর আমরা যে দুই যমজ ভাই বোনকে দেখেছিলাম, সেটা আসলে ছিল জেমসের ছোটবেলার প্রতীকী রূপ, কারণ জেমসও ছোটবেলাতে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। আর জেমসকে সবসময় খেয়াল রাখতো তারই আপন বোন, কিন্তু তার বাবা যথারীতি তার বোনকে প্রচন্ড মারধর করতো। কিন্তু আমরা যে কয়জন ক্যারেক্টারকে দেখেছি, অবশ্যই তার বাইরেও আরেকটা ক্যারেক্টার কিন্তু ছিল, যে কিন্তু লুকিয়ে লুকিয়ে বেশ কয়েকজনকে মেরেছে, কিন্তু এটা কে মেরেছে এই অ্যান্সারটা জিয়াংও খুঁজে পায় না। তো যাই হোক, জিয়াং এর হাতে খুব বেশি সময় নেই, কারণ তার স্ত্রীকে বাঁচাতে হবে। তো এই জন্য জিয়াং করে কি আবারও জেমসের মস্তিষ্কের ভেতরে ঢুকে পড়ে। তো এবার যখন জিয়াং জেমসের মস্তিষ্কের ভেতরে ঢুকে, তখন জিয়াং সরাসরি মুখোমুখি হয় জেমসের। তো জিয়াং সরাসরি জেমসকে জিজ্ঞাসা করে যে আমার স্ত্রীকে কোথায় রেখেছো, কিন্তু জেমসের মতো এত শয়তান একজন লোককে এত সহজে ওকে ঠিকানা দেবে? তো এখানে জেমস করে কি তার নিজের গল্প বলতে শুরু করে জিয়াংকে। জেমস বলতে থাকে, আমি আমার মাকে প্রচন্ড ঘৃণা করি, কারণ আমার মা একটা ক্যারেক্টারলেস ছিল, আর তার জন্য আমার বাবা আমার মাকে হত্যা করেছিল এবং নিজেও আত্মহত্যা করেছিল। তো এ কারণে আমি মেয়েদেরকে প্রচুর ঘৃণা করি এবং মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে আমি খুন করতাম, কারণ মেয়েদের উপর আমার কোনোভাবেই ভরসা হতো না। তো এসব কথা বলতে বলতে জেমস করে কি জিয়াংকে তার মস্তিষ্কের বিভিন্ন অংশে নিয়ে যায়, যেখানে তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো ছিল। তো এক পর্যায়ে জিয়াং যখন জেমসের ছোটবেলার অংশ, অন্যভাবে বলতে পারো জেমস যখন বাচ্চা ছিল সেই অবস্থায় যখন যায়, ওর কাছে জিয়াং করে কি জিজ্ঞেস করে আমার স্ত্রীকে কোথায় রেখেছো, কিন্তু তখনই পার্কের বোন মানে জেমসের বড় বোন করে কি ওই বাচ্চাটাকে টেনে নিয়ে যায়। আর তারপর জেমস জিয়াংকে নিয়ে যায় হচ্ছে জেমসের মস্তিষ্কের ভেতরে একটা থিয়েটারে, আর ওখানে আমরা দেখতে পাই একটা নাটক চলছে। তো এখানে জিয়াং সেই লোকটির দেখা পেয়ে যায়, মানে জিয়াং এর সামনে সেই লোকটা প্রথমবারের মতো আসে, যে কিনা যাত্রীদেরকে লুকিয়ে লুকিয়ে মারছিল। তো এখানে ওই লোকটাকে জিয়াং দেখে তো পুরো শকড হয়ে যায়। ও দেখতে পায় যে ওই লোকটা আর কেউ নয়, ওটা জিয়াং নিজেই ছিল। তো অ্যাকচুয়ালি এখানে আমাদের বোঝানো হয়েছে জেমসের মস্তিষ্ক এতটাই খারাপ ছিল, যে এতটাই খারাপ বুদ্ধি দিয়ে ভর্তি ছিল, যে ওর মস্তিষ্কে কেউ যদি ভালো মানুষে ঢুকে যায়, তারপরেও তার কোনো একটা রূপ বা কোনো একটা অংশ নিজেই খুনি হয়ে যাবে বা জেমসের মতো আচরণ করা শুরু করবে। তো জেমসের মস্তিষ্কে এখন দুটো জিয়াং এর তৈরি হয়েছে, একটা হচ্ছে ভালো জিয়ান মানে আমাদের
আমাদের মেইন জিয়ান এবং ওর মস্তিষ্কের সংস্পর্শে এসে একটা ভিলেন জিয়ানও তৈরি হয়ে গিয়েছে, যেটা জেমসেরই খারাপ অংশের মতো আচরণ করবে। তো শয়তান জিয়াং তখন আমাদের ভালো জিয়াংকে বলতে থাকে, আমি কখনোই সাইরাকে বাঁচাতেই চাই না, আর এর জন্য আমি মস্তিষ্কের ভেতরে থাকা সকল যাত্রীদেরকে একে একে মেরে ফেলেছি, যাতে তুই সেই পর্যন্ত পৌঁছাতেই না পারিস। আর তারপর শয়তান জিয়াং ওকে একটা অফার দেয়, তুই আমার সাথে ফাইট করবি, শেষ মোকাবেলা হবে, যে জিতবে সে এখান থেকে দুনিয়াতে ফেরত যাবে। তো এই কথাটার মানেটা অনেকটা এরকম, যদি শয়তান জিয়াং জেতে তাহলে আমাদের যে জিয়াংটা আবার জাগনা হবে, কোমা থেকে বেরোবে, সে মনে করো শয়তান জিয়াংই হবে, ক্যারেক্টারটা জেমসের মতো হয়ে যাবে। তো যাই হোক, এরপর দুজন মুখোমুখি হয় এবং যথারীতি তাদের দুজনের ভয়ঙ্কর মারামারি শুরু হয়। আর এই সব কিন্তু এগুলো কল্পনায় বা ব্রেনের ভেতরে। আর অন্যদিকে আমরা দেখি সাইরা তো সেই গুহার মধ্যে প্রায় পানিতে ডুবেই যেতে থাকে। তো এখানে আমরা দেখতে পাই মারামারি করতে করতে এক পর্যায়ে আসল জিয়াং কিন্তু ওই শয়তান জিয়াংটাকে মেরেই ফেলে, মানে একবারে কেল্লা খতম করে দেয়। কিন্তু তখনই আবার আরেকটা নতুন শয়তান জিয়াং এসে হাজির হয়। তো এখানে জিয়াং বুঝতে পারে যে এই শয়তানের কোনো শেষ নেই। আর তখন জিয়াং এর মনে হয় এটা তো আমারই শয়তানি রূপ, আমার ভেতরে ডার্ক সাইড, তাহলে আমি যদি নিজেকেই নিজে মেরে ফেলি তাহলে তো আমার ভেতরে ভালো সাইড খারাপ সাইড দুটাই নষ্ট হয়ে যাবে। তো যেই ভাবে সেই কাজ জিয়াং করে কি নিজের মাথাতেই গুলি করে আত্মহত্যা করে নেয়। আর ওই শয়তান জিয়াং মারা যাওয়ার সাথে সাথে জেমসের যে খারাপ অংশ সেটাও মনে করে নিঃশেষ হয়ে যায়। আর সাথে সাথে বাস্তব দুনিয়ার যে জেমস রয়েছে, মানে ওই সিরিয়াল কিলার, তার জ্ঞান ফিরে আসে। আবার ওদিকে ব্রেনের ভেতরে জিয়াং করেছে কি তার নিজের জীবনের বিনিময়ে জেমসের খারাপ সাইডটা ধ্বংস করে দিয়েছে। তো এই কারণে এই খারাপ জেমস তো এখন ভালো মানুষ হয়ে গিয়েছে। তো নগদ পুলিশ অফিসারদেরকে বলে দেয় যে সাইরের অবস্থান কোথায় রয়েছে। তো একদম শেষ মুহূর্তে পুলিশ গিয়ে সাইরাকে জীবিত উদ্ধার করতে পারে। তো এরপর আমরা সাইরাকে দেখি খুব চিলিং মোডে রয়েছে, খুব সুন্দর একটা মেয়ে। কিন্তু সাইরাকে বাঁচাতে গিয়ে ওই দিনের পর থেকে আমাদের জিয়াং এর জ্ঞান আর কখনোই ফিরেনি। সে এখনোই অনন্তকালের জন্য ওই টানেলের ভেতরে আটকা পড়ে গিয়েছে। এবং জিয়াং এর ব্যাপার তেমন হয়েছে, ও জীবিতও না মৃতও না, ও শুধুমাত্র কল্পনার জগতেই রয়েছে, সারা জীবন ওই কল্পনার জগতেও আটকা থাকবে। তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, কনসেপ্ট ভালো ছিল না খারাপ ছিল আমি নিজেও বুঝতে পারি নাই, খুবই প্যাচানো স্টোরি ছিল। তবে ওভারঅল খুব যে বেশি খারাপ লেগেছে এরকম কিছু নয় আর কি। তবে ফিনিশিংটা এর চেয়ে বেটার হতে পারতো। ফিনিশিংটা এরকম হতে পারতো, জিয়াং যে আটকা পড়ে গেল, মানে মেইন নায়ক যে বউকে বাঁচাতে গিয়ে আটকা পড়ে গেল, তখন আবার একটু 2 মিনিটের ভেতর দেখাতো যে এরপর নায়িকা আবার যাচ্ছে আমাদের নায়ক বা জিয়াং এর ব্রেনের ভেতর, জিয়াং এর ব্রেনকে জীবিত করার জন্য, যে তোমার জায়গা তো এখানে নয়, তোমার জায়গা হচ্ছে আমাদের বাড়িতে, আমরা রাশিয়া ইউক্রেন খেলবো, আমি এতদিন পর ফিরে এসেছি। তো যাই হোক, আর কিছু কইলাম না, ভালো থেকো তোমরা, টেক কেয়ার, বাই।